14 কোটি 57 লাখের এই চাকরি, সেটা আবার মাথার উপর কোনো ধরনের বস ছাড়াই। মানে আপনি যখন চাইলে আরাম অথবা ঘুমাতে পারবেন, আবার যখন ইচ্ছা তখনই উঠতে পারবেন, এবং তার সাথে সাথে প্রাকৃতিক অপরূপ দৃশ্য তো রয়েছেই। আর অবসর সময় বা খাওয়ার জন্য চাইলে আপনি মাছ শিকার করতেও পারবেন। মূলত এখানে শুধুমাত্র একটাই কাজ থাকবে আপনার, আর সেটা হলো যে লাইট হাউসের লাইট জ্বলতেছে কিনা। ভাবুন তো, শুধুমাত্র একটা কাজই আপনার, আর এর জন্যই পাবেন প্রায় 14 কোটি 57 লাখ টাকা, যা আবার সময়ের সাথে সাথে 30 কোটি ছাড়িয়ে যেতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই কাজটা কি আসলেই এতটা সহজ? কি মনে হচ্ছে আপনার? ওকে, আমি বলতেছি না, এটা এতটা সহজ কাজ না। অবাক করার বিষয় হলো এটাই আবার পৃথিবীর সব থেকে কঠিন চাকরির মধ্যে একটা। ভাবতেছেন এটা তো শুধুমাত্র একটা কাজ, কিন্তু তাও এটা এতটা কঠিন কেন? আর এই বিষয়টা জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে যে এই লাইট হাউস আসলে কি এবং এটা কেনই বা তৈরি করা হয়েছিল। তাহলে প্রবেশ করি মূল ভিডিওতে। এর শুরুটা হয় অনেক প্রাচীনকালে। সেই সময় সফর করার সময় না ছিল কোনো ধরনের রুট, আর না ছিল কোনো ধরনের গাড়ি। সেই সময় বড় বড় সফর করার জন্য ছিল একমাত্র রাস্তা, সেটা হলো সমুদ্রপথ। আর সেই সময় একজন লোক ছিল যার নাম ছিল ক্যাপ্টেন মার্সিয়াস, যে কিনা পরিচিত ছিল তার মারাত্মক সামুদ্রিক অভিযানের জন্য। মূলত সেই সময়কার জাহাজগুলো ছিল কাঠ দিয়ে তৈরি। এমনই একদিন মার্সিয়াস সমুদ্রপথে যাত্রা করার জন্য তার ক্রুদের নিয়ে বের হয়। কিন্তু সেই দিন সে যেই রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই রাস্তায় প্রচুর পরিমাণে পাথর থাকে, আর প্রচুর পরিমাণে পাথর থাকার কারণে তাদের জাহাজের একটা অংশ ফুটো হয়ে যায়। ফলে তাদের অনেক অর্থ ব্যয় হয়, এবং তাই সে সিদ্ধান্ত নেয় যে এর একটা সমাধান করতেই হবে। আর এটা তো হলো মূলত একটা কারণ। দ্বিতীয় নম্বর কারণটা হলো, আমরা সবাই জানি যে এই পৃথিবীতে অনেকগুলো সাগর রয়েছে। আর যদি বলি প্রশান্ত মহাসাগরের কথা, তাহলে তো হয়ে গেল যে এই সাগরটা এতটা বড় যে এখানে আমাদের চাঁদের মতো 5টা চাঁদকে যদি একটা লাইনে রাখা হয়, তাহলেও এর আয়তনের সমান হবে না। তাহলে বুঝতেই পারতেছেন যে প্রশান্ত মহাসাগরটা কতটা বড়। তাই অনেক সময় পাইরেটসরা বা সমুদ্রপথে যাত্রাকারী অভিযানিকরা সমুদ্রপথে যাতায়াতের সময় ধারণা করতেই পারে না যে তাদেরকে কোন দিকে যেতে হবে, মানে ভূমি কোন দিকে রয়েছে। কারণ সেই সময় তো আমাদের বর্তমানের মতো জিপিএস ছিল না, আর বর্তমানেও জিপিএস থাকার পরেও আমরা মাঝে মাঝে ভুল দিকেও চলে যাই, তাই না? তাই ভাবুন একবার তাদের কথা। আর যদি সমুদ্রপথে যাতায়াতের সময় ঝড় বা তুফান হয়, তাহলে তো হয়ে গেল। আবার মাঝে মাঝে এমন পুরনো ঘটনা আমাদের সামনে আসে যে পাইরেটসরা ঝড়ের কবলে পড়ে সমুদ্রের মাঝখানে পৌঁছে গিয়েছিল, আর সেখানে তাদের কাছে না ছিল খাবার, না ছিল পান করার মতো পানি, আর পানির পিপাসা এবং ক্ষুধার জ্বালায় তাদের অবস্থা বেহাল হয়ে যেত সেই সময়। আর এত কিছুর পর এবার উদ্যোগ নেওয়া হয় যে লাইট হাউস তৈরি করার। তাহলে চলুন সেটা দেখে আসি। সেই সময় ইজিপ্টের ভূমধ্যসাগরের সাথে ছিল এক প্রাচীন শহর আলেকজান্দ্রিয়া। সেখানকার রাজা ছিল বা রুলার ছিল ফিটলমি দ্য সেকেন্ড ফিলাডেলফিয়াস। আর সেই সময় তার রাজ্য ছিল একটা প্রপার ট্রেড হাব। কিন্তু তার এই কিংডমের ট্রেডের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছিল তার অবস্থান। এর জন্য একটু ছবিটার দিকে লক্ষ্য করুন। এখানে আপনি দেখতে পাবেন যে এর কিংডমের সামনের অংশটিতে অনেক ধরনের ছোট বড় পাথর বা দ্বীপ রয়েছে, আর যার ফলে রাতের বেলা জাহাজ যখনই এর ভেতর দিয়ে ঢুকার চেষ্টা করে, তখন মূলত পাথরের আঘাতে মাঝে মাঝে জাহাজে অনেক বড় ধরনের ছিদ্র হয়, যার ফলে মালামাল প্রচুর নষ্ট হয়ে যায়। আর এত সব কিছু দেখে রাজা সিদ্ধান্ত নেয় যে সে সেই সময়কার এক্সপার্ট এবং ব্রিলিয়ান আর্কিটেক্ট সেটাস এবং সিনেটাসকে ডাকে এবং এই সমস্যার জন্য সমাধান চায়। আর তারপর এই দুইজন মিলে একটা পরিকল্পনা সামনে নিয়ে আসে, একটা আলোযুক্ত মিনারের পরিকল্পনা। আর সেটা জাহাজগুলোকে গাইড করবে, এবং তার পাশাপাশি জাহাজগুলোকে এটাও দেখাবে যে জাহাজের সামনে কোনো ধরনের বিপদ রয়েছে কিনা। কিন্তু তারা হয়তো সেই সময় এটা ভাবেনি যে তাদের এই পরিকল্পনাটা এক সময় পুরো ইতিহাসের সব থেকে বড় ইঞ্জিনিয়ারিং এর একটা প্রতীক হয়ে যাবে, দ্য ফ্যারোস অফ আলেকজান্দ্রিয়া। এটা আলেকজান্দ্রিয়া সাহেলের আইল্যান্ডস অফ ফ্যারোস এর উপর উচ্চতার একদমই শিখরে পৌঁছে গিয়েছিল, যেটার উচ্চতা ছিল 384 ফিট, আর যাকে হোয়াইট মার্বেল দিয়ে তৈরি করা হয়েছিল। আর এই লাইট হাউসটার উপরে আলোর জন্য অনেক বড় করে আগুন জ্বালানো হতো, ফলে সবসময় প্রয়োজন হতো তেল এবং কাঠের।
আবার এই লাইট হাউসটাকে পৃথিবীর 7 ওয়ান্ডার্স এর মধ্যেও রাখা হয়েছিল। যদিও এই লাইট হাউসটা যে তার শুধুমাত্র উচ্চতার জন্যই ফেমাস ছিল ব্যাপারটা এমন না, এটা মূলত তার ইউনিক ডিজাইনের জন্য অনেক বেশি পরিচিত ছিল। আবার এই লাইট হাউসে আলোকে অনেক দূরে পাঠানোর জন্য আয়না এবং গ্লাসের টেকনিককেও ব্যবহার করা হয়েছিল, ফলে আলো অনেক দূরে পৌঁছাতো এবং জাহাজগুলো অনেক দূর থেকে এর আলো দেখতে পেত, ফলে রাস্তা খুঁজতে বা ধারণা পেতে খুব বেশি সমস্যা হতো না। আর এরপরে লাইট হাউসের যে কনসেপ্টটা এটা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তে শুরু করে। যদিও প্রথম দিকে এই লাইট হাউসগুলোকে সমুদ্রের কিনারাগুলোতে বানানো হতো, কিন্তু যখন সময়ের সাথে সাথে কাজের তাগিদে মানুষ পৃথিবী জুড়ে ট্রেডিং শুরু করে তখন সামুদ্রিক রাস্তাতে অনেক ধরনের ছোট বড় পাথর আসতো। আর এর কারণে যেখানে বড় বড় পাথর থাকতো মনে হতো যে এগুলো জাহাজের বড় কোনো ধরনের ক্ষতি করবে, আর এই জন্য মূলত সেই সব বিরান এলাকাগুলোতে বা সমুদ্রের একদমই মাঝখানে লাইট হাউস বানানো শুরু হয়। আর এই জন্য আমরা বর্তমানে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে সমুদ্রের একদমই মাঝখানে বা বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত জায়গাগুলোতে লাইট হাউস বানানো হয়েছে। যদিও শুরুর দিকে লাইট হাউসগুলোতে আগুন ব্যবহার করা হতো, মানে সবসময় কয়লা, তেল বা কাঠ পুরানো হতো, কিন্তু এটা একটা ভালো সমাধান ছিল না। তাই সময়ের সাথে সাথে পরে লাইট হাউসগুলোতে ব্যবহার করা হয় মোমবাতি, গ্যাস বা এই ধরনের বাতিগুলো। কিন্তু এগুলো যেহেতু আগুনে ছিল তাই এগুলো খুব বেশি আলো প্রোভাইড করতে পারতো না। আর এরপরে যখন বিদ্যুৎ আসে বা বিদ্যুৎ আবিষ্কার হয় এবং লাইটও আবিষ্কার হয়, তারপরে মূলত সব ধরনের লাইট হাউসগুলো বৈদ্যুতিক লাইটে সুইচ হয়। আর আপনারা জানেনই যে আগুনের যে বৈদ্যুতিক লাইটের আলো বেশি দূর পর্যন্ত ছড়ায় এবং এটা পরিমাণেও ছোট হয়। কিন্তু এখন পরিমাণে ছোট হওয়া বা উজ্জ্বলতাই যে মেইন বিষয় এমনটা না, কারণ লাইটকে দূরে পাঠাতে হবে, তাই না? আর মূলত লাইটকে দূরে পাঠানোর জন্য মূলত এটা কাজ করে থাকে, যা হলো একটা লেন্স। যদিও শুরুর দিকে মানে 1800 শতাব্দীর আগে লাইটগুলোর পেছনে ব্যবহার করা হতো এই লেন্সটি, কিন্তু তারপরে বিজ্ঞানীরা এই লেন্সকে লাইটের সামনে ব্যবহার করার ফায়দা সম্পর্কে জানে। কিন্তু এখানেও একটা প্রবলেম ছিল, গ্লাসের পুরুত্ব বা লেন্সের পুরুত্ব যত বাড়ত লাইটও তত কম আলো ছড়াতো। আর এই বিষয়টা ফিক্স করে মূলত এই বিজ্ঞানী ফ্রেসনেল, যে কিনা এই ধরনের একটা লেন্স তৈরি করে, ফলে এই সমস্যাটাও সমাধান হয়ে যায় এবং লাইট অনেক দূর পর্যন্ত ছড়ায়। এখন আসি মূলত আগের বিষয়টাতে, যে কেন শুধুমাত্র লাইটের দেখাশোনা করার জন্য প্রায় 15 থেকে 30 কোটি টাকা প্রোভাইড করা হয়। এই লাইট হাউসের চাকরিটা সব থেকে বেশি কঠিন করে তোলে একা একা থাকা। মানে ভাবুন, আপনি এই লাইট হাউসে চাকরি করতেছেন, সেখানে আপনার সাথে কেউই থাকবে না, থাকবে শুধুমাত্র লাইট হাউস এবং আপনি। পুরো দিন, মাস, বছর আপনাকে একা একাই কাটিয়ে দিতে হবে। সেখানে না আছে কোনো মোবাইল, না আছে কোনো ইন্টারনেট, সেখানে না আপনি কারো চেহারা দেখতে পাবেন, না আপনি কারোর সাথে কথা বলতে পারবেন। আবার সেখানে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলেও যেতে পারে, তখন আপনি একা একা অন্ধকারের মধ্যে কি করবেন? ভাবতে পারতেছেন বিষয়টা কতটা বেশি ভয়ানক? মানে চারদিকে ভয়ানক সমুদ্র এবং অন্ধকারের মধ্যে আপনি এবং সেই লাইট হাউস, এবং হয়তোবা সেই সময় সমুদ্রের বিশাল একটা ঢেউ আপনার লাইট হাউসে আশ্রে পড়তে পারে বা কোনো ঝড়ের মুখোমুখিতেও পড়তে পারেন। মূলত এই লাইট হাউসের চাকরিতে সবচেয়ে বেশি প্রাণ হারায় বিভিন্ন ধরনের ভয়ানক ঝড় এবং ঢেউয়ের কারণে, যা লাইট হাউস থেকেও প্রায় কয়েকশো ফুট উপর পর্যন্ত উঠে। আর মূলত ইত্যাদি অনেক ধরনের বিপদের মুখোমুখি করতে হয়, আর সেটাও আবার একাই। তাই এই চাকরির বেতন তো প্রচুর, কিন্তু মানুষের চাহিদা কম। কিন্তু এরপরও কি আপনি এই চাকরি করতে চান? অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটাই বন্ধুই ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন, আর পেজে বা চ্যানেলে নতুন থাকলে ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।